হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি দ্য হাউসমেড সিক্রেট বাই ফ্রেডা ম্যাকফাডেন। এটা একটা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার নোভেল। তো এই বইটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার। আর বইটার ট্যাগলাইন হচ্ছে দিস পারফেক্ট হোম হ্যাজ ওয়ান রুল, ডোন্ট লুক বিহাইন্ড ক্লোজ ডোর। তো বইটার স্টোরি আর সামারি আমরা থরলি শুনবো। আমি স্পয়লার দিয়ে দেবো, বাট তোমরা চাইলেও এই বইটা পড়তে পারো। বইটার স্টোরিটা শুরু করা যাক। বইটার প্রথমেই যে সিনটা আনফোল্ড হচ্ছে স্টোরি থ্রু, আমরা তাতে দেখতে পাচ্ছি যে একটা কেবিন রয়েছে। কেবিন মিনস হচ্ছে একটা আইসোলেটেড টাইপের জায়গা, বাইরের দেশে তোমরা হরর মুভিজেও দেখেছো। তো সেই কেবিনে কেউ একজন প্রাণে বাঁচার চেষ্টা করছে, আর কেউ তাকে খুন করতে চাইছে। আর তার অ্যাকাউন্ট থেকে আমরা যেটুকুনি জানতে পারছি তাতে বোঝা যাচ্ছে যে সে কোনো একটা ডেঞ্জারাস মানুষকে আন্ডার এস্টিমেট করেছে, এবং সেই মানুষটাই হয়তো তার জানের পিছনে পড়ে আছে, এবং সে কী ভুল করেছে সেটাই আমরা জানবো। তো বইটার স্টোরিটা কাট টু দ্য সিন, আমরা দেখতে পাচ্ছি মিলিকে। মিলি হচ্ছে এই বইটার মেন ফিমেল ক্যারেক্টার। তো মিলি হাউসমেডের জব করে। হাউসমেডের জব ও এখন যার কাছে করছে সে একজন খুব বড়লোক মহিলা, বাট খুবই স্পয়েল। তার নিজস্ব তার নিজের একটা বাচ্চা মেয়ে আছে, বাট সে তাকে টাইমই দেয় না। মিলি হাউসমেডের কাজ করার সাথে সাথে তার বাচ্চার জন্য বেবি সিটারেরও কাজ করে। মিলি খুব একটা বেশি বয়স না, 27-28 সামথিং। প্লাস ও সোশ্যাল স্টাডিজের পড়াশোনাও করছে, ও সোশ্যাল ওয়ার্কার হতে চায়। আর এই বাচ্চার বেবি সিটারের কাজ করার জন্য ওকে অনেকবার ক্লাস কামাই করতে হয়েছে। আর আজকেও যখন ও ভাবছে যে ও কাজ শেষ করে তাড়াতাড়ি ক্লাসে যাবে, সেই মুহূর্তে ওর মালকিন ওকে বলছে যে ছুটি নিতে, যাতে ও বাচ্চাটাকে বেবি সিট করে। আর ওর মালকিনের কাছে এর কারণ হচ্ছে ওর মালকিন মেনিকিওর বা পেডিকিওর করাতে যাবে। তো বড় লোকদের কাছে তো এগুলোই ইম্পর্টেন্ট কারণ, বাট মিলির কাছে এটা নয়। এবার মিলি নাও বলতে পারে না, বাট কারণ হচ্ছে ওকে রেন্ট দিতে হয়, ওকে জীবন নির্বাহ করতে হয় এই কাজের মধ্যে দিয়ে। এবার ও এই কাজটা ছাড়তেও পারছে না। এর পিছনে আমরা মিলির কথা থেকে জানতে পারছি যে ওর পাস্টে একটা প্রিজন রেকর্ড আছে, মানে ও পাস্টে জেলে গেছিলো, কিন্তু কেন গেছিলো, কিসের জন্য, সেটা আমরা জানি না। সেটা আমরা এই স্টোরির থ্রু জানতে পারবো। তো তার জন্য ওকে সঙ্গে সঙ্গে কেউ হায়ার করে না, আর হায়ার করলেও ব্যাকগ্রাউন্ড চেক অনেকে করে, এবং যখন জানে যে ওর প্রিজন রেকর্ড আছে ওকে আর কেউ কাজ দেয় না। তো এরকম হওয়ার পর মিলি রাজি হয়ে যায় বেবি সিট করার জন্য, কিন্তু সেই মুহূর্তে ওই বাচ্চাটা মিলিকে মাম্মা বলে ডেকে ওঠে। তো এটা শুনে ওর মালকিন খুবই রেগে যায় যে আমার বাচ্চা তোমাকে কেন মা বলে ডাকছে, কিন্তু সে তার নিজের দোষটা দেখতে পায় না, যে সে তার হাউসমেটকে তার বাচ্চার সাথে এত বেশি টাইম কাটাতে যায় যে তার বাচ্চা তাকেই মা বলে চিনেছে। তো যাই হোক, এরপরে মিলিকে সে কাজ থেকে ছাড়িয়ে দেয়, এবং মিলি এখন খুবই ডেসপারেট একটা কাজ পাওয়ার জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে যে মিলির এই প্রিজন রেকর্ডের জন্য জব পাচ্ছে না। আর ও একটা অ্যাড দিয়েছে, সেইটার জন্য ওর ইন্টারভিউ অনেক হয়েছে, বাট কিছুতে সিলেক্ট হচ্ছে না। ওর বুঝতেই পারছে যে কেউ হয়তো ব্যাকগ্রাউন্ড চেক করছে, দেন ওরা ওকে আর কাজে রাখবে না। তো যাই হোক, এর সাথে সাথে আমরা মিলির পার্সোনাল লাইফেরও ঝলক দেখতে পাই। মিলির এখন যার সাথে রিলেশনশিপে আছে, ব্রক নামে একটি ছেলে, সে লয়ার। প্লাস সে মিলিকে খুবই বেশি ভালোবাসে, বাট মিলি ভেতরে ভেতরে চিরটাকাল ইনসিকিউরিটিতে ভুগছে, যে যেদিন ব্রক জানতে পারবে যে ওর একটা প্রিজন রেকর্ড আছে, হয়তো ব্রক ওকে ভালোবাসবে না। আর এই ইনসিকিউরিটির চক্করেই ও ব্রকের থেকে দূরত্ব বজায় রাখছে, মানে কথায় কথায় ওদের ডিনার ডেটও ক্যান্সেল করে দেয়, নিজে আইসোলেটেড থাকে। এবং এর থ্রু আমরা আরেকটা জিনিসও জানতে পারছি যে মিলির পাস্টে আরেকটা বয়ফ্রেন্ড ছিল, এনজো নামে, রাশিয়ান নাম হবে ছেলেটে। তো তার সাথে ওর খুব ভালো বন্ডিং ছিল। ইভেন মিলির পাস্ট সম্পর্কেও সব জানতো, মিলিকে সাপোর্ট করতো, সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ছেলেটির মায়ের অসুস্থতার কারণে বা কিছু কারণে ছেলেটি মিলিকে ছেড়ে বাইরে চলে যায়। তারপরে মিলি মুভ অন করে এখন ব্রকের সাথে রিলেশনশিপে আছে, বাট ও মন থেকে অতটা মেনে নিতে পারেনি। তো এরকম চলছিল। তো মিলির কাছে একটা কল আসে ডগলাস গ্যারিক নামে একজনের। সে বলে যে তার ঘরে হাউসমেডের চাকরির জন্য বা তার বাড়িতে হাউসমেডের চাকরির জন্য মিলিকে সিলেক্ট করেছে সে। তো মিলি সেটাই তো খুবই খুশি হয়, এবং মিলি ক্রস চেক করে জানতে পারে যে ডগলাস গ্যারিক হচ্ছে সিটির ওয়ান অফ দ্য বিলিয়নিয়ারের মধ্যে একজন। তো ওর কাছে এটা খুব ভালোই অপরচুনিটি। তো যে পেন্ট হাউসটায় কাজের জন্য ওকে হাউসমেড হিসাবে বাছা হয় সেখানেও যায়, এবং সেখানে গিয়ে দেখে যে এখানে হাউসমেড হিসাবে লাগবেটা কি, সব কিছুই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। হয়তো ইনভিজিবল ধুলো ঝাড়তেই বড় লোকরা আমাকে রাখছে। আর ও এর আগেও অনেক বড় লোকদের বাড়িতে কাজ করেছে, তো ওর কাছে এটা নতুন না। বড় লোকরা এর সব ছোটো ছোটো জিনিসের জন্য
হাউসমেড অ্যাপয়েন্ট করে, তো সবই ঠিক আছে। বাট এই পেন্ট হাউসের একটা গেস্ট বেডরুম আছে মাস্টার বেডরুমের ছাড়া, সেই বেডরুমের ডোরটাকে ডগলাস গ্যারিক ওকে বলে যে বন্ধ রাখতে, মানে কোনোদিনও যাতে ওই দরজাটাও খোলার চেষ্টা না করে, কারণ ওই বেডরুমের ভেতরে ডগলাস গ্যারিকের ওয়াইফ ওয়েন্ডি থাকে, আর ওয়েন্ডি খুবই নাকি অসুস্থ, ও বাইরে আসে না, ও দরজার ভেতরেই থাকে, ডগলাস খাবার ভেতরে নিয়ে যায়। তো এই জিনিসটা না মিলির খুব ফিশি মনে হয়, ফিশি মিলির কেন আমাদেরও মনে হয় যে একজন সবসময় রুমের ভেতর বন্ধ, এমন কি অসুস্থ যে সে বাইরে আসবে না। আর মিলির যেহেতু পাস্টের কিছু জিনিস ও ফেস করেছে, তো ওর মাথায় এগুলো আসে যে অবশ্যই ওর বেশি ট্রিগার করে সিচুয়েশানগুলো। তো যাই হোক, এরকম কাজ করতে করতে একদিন ডগলাস ওকে একটা ব্রেসলেট এনে দেখায়, যেটা ও ওয়েন্ডির জন্য কিনেছে। তো মিলিকে অ্যাজ এ হাউসমেট দেখায় যে এটা কিরম হবে বলো তোমার মালকিনের জন্য। তো মিলি বলে হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু তারপরেই দেখে খুব চেল্লামিল্লি হচ্ছে রুমের ভেতর। তারপর ডগলাস বেরিয়ে এসে কিছু বলে না। তারপরেও একদিন একটা ড্রেস নিয়ে আসে ও ওয়েন্ডির জন্য, এবং সেটা নিয়েও চেল্লামিল্লি হয়, এবং ডগলাস সেই ড্রেসটা এনে মিলিকে বলে যে এই ড্রেসটা তুমি রিটার্ন করে দিও। তখন মিলি বলে যে এই কাজটা তো আপনার অ্যাসিস্ট্যান্ট করতে পারবে, আমার কাছে তো রিসিপ্টও নেই যে আমি এটাকে রিটার্ন করব, কোন দোকান থেকে কিনেছে। তো এই কথাটাই না কিরম একটা ডগলাস চিচ্ছিরে বিহেভিং করে। তো মিলির প্রথমে ডগলাসের সাথে মিট করে মনে হয়নি যে ডগলাস এতটা বেশি শর্ট টেম্পারের লোক। তো যাই হোক, এখনও বুঝতে পারছে কাজ করতে করতে। তো যাই হোক, এরপরে একদিন মিলি হঠাৎ করে ওই বন্ধ ঘরের ভেতর থেকে একটা আওয়াজ পায়। তো মিলি সেখানে গিয়ে নক করে, বাট ওই দিক দিয়ে কোনো শব্দ আসে না। তো মিলি কিছুটা প্যালপিটেশনে ভুগেই দাঁড়িয়ে বলে যে ওয়েন্ডি তুমি যে সাড়া দাও তুমি ঠিক আছো কিনা, তুমি যদি সাড়া না দাও আমি এখান থেকে নড়বো না। তখন ওয়েন্ডি ভেতর থেকে বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। তো এরপরে আরেকদিন কি হয় যে মিলি যখন কাজের জন্য গেছে তখন দেখছে যে পেন্ট হাউসের যে বাথরুম আছে সেখানে ভর্তি রক্ত, এমনকি বাথরুমের সিঙ্কের মধ্যেও একটা হ্যান্ড প্রিন্ট রয়েছে ব্লাডের। ওটা দেখে তো ওর প্রচুর পরিমাণেই ভয় লেগে যায়, এবং ও সঙ্গে সঙ্গে ওয়েন্ডির দরজায় যায়, গিয়ে ওখানে নক করে বলে যে এই মুহূর্তে তুমি সামনে আসো, তোমার কী হয়েছে আমি দেখতে চাই, কোথায় কেটেছে না কেটেছে, নইলে কিন্তু আমি পুলিশকে কল করব। তখন ওয়েন্ডি বলেন ওই দিক থেকে যে না না পুলিশকে কল করো না, আমি এক্ষুনি বাইরে আসছি। এবং ও যখন দরজাটা খোলে তখন মানে মিলি পুরো হাঁ হয়ে যায়, দেখে যে ওয়েন্ডির মুখ ভর্তি কালশিটে, মানে কেউ ওকে পাঞ্চিং ব্যাগের মতো পিটিয়েছে, এত কালশিট, অনেক কালশিটে অনেক আগের ফেড হয়ে গেছে এরম টাইপের। তো এখান থেকে আবার আমরা জানতে পারি যে মিলির যে আগের বয়ফ্রেন্ড ছিল এনজো, মিলি তার সাথে মিলে এইরকম যেসব মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাবিউজের শিকার তাদেরকে হেল্প করতো, তাদেরকে ডিভোর্স নিতে, লয়ার খুঁজে দিতে, বা তাদেরকে নিউ আইডি দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিতে। তো স্বভাবতই মিলির একটা মানে হেল্প করার তাগিদ সবসময় রয়েছে। তো এটা দেখার পর ও ওয়েন্ডিকে হেল্প করার চেষ্টা করে। এবার এর মাঝে কি হচ্ছে, এই জিনিসটার সাথে সাথে ওয়েন্ডির পার্সোনাল লাইফে অনেক প্রবলেম চলে। ওয়েন্ডি যে বিল্ডিংটায় থাকে, যে এরিয়াটায় থাকে, সেটা খুব মানে ফালতু এরিয়া, ওখানে অল টাইম ড্রাগস মার্ডার এইসব হয়েই থাকে। তো ও খুব সাবধানে থাকার চেষ্টা করে, কিন্তু ইদানিং ওর কাজে জয়েন করার আগে থেকেই 2-3 মাস ধরে একটা ব্ল্যাক সিডান কার ওকে ফলো করছে, যার রাইট সাইড বা লেফট সাইডের আলোটা ভাঙা। তো ওকে কন্টিনিউ ফলো করে, আর ওর সবসময় মনে হয় কেউ যেন ওকে দেখছে, মানে হয় না মানুষের সিক্স সেন্স কাজ করে যে আমাকে কেউ ফলো করছে, কোথাও দিয়ে যেন আমার ওপর নজর পড়ছে, এরকম একটা সেন্স ওর কাজ করে। এছাড়াও ওই বিল্ডিংয়েরই একজন নেবার মিলিকে অ্যাসল্ট করারও চেষ্টা করে। তো মিলি সেটাকে তো মানে বাঁচানোর মানে পেপার স্প্রে ওর মুখে দেয়, বাট ও পড়ে যায়, এবং মিলি রাগের চোটে অ্যাজ এ ইম্পালস হয়ে ওকে দুটো লাথি মারে শুয়ে পড়া অবস্থায়। বাট পুলিশ এসে মিলিকেই উল্টে ধরে, যেহেতু ওর প্রিজন রেকর্ড রয়েছে ওকেই উল্টে ধরা হয়। তো মিলি এটা খুব ফার্স্ট্রেট মানে কি বলবো, ও ফিল করে যে যে দোষ করেছে তাকে ছেড়ে জাস্ট আমার একটা পাস্টে প্রিজন রেকর্ড আছে বলে আমাকে ধরবেন আর ওর দোষটাকে দেখবেন না, এরকম টাইপের একটা সিনারিও হয়। এটা নিয়েও ও খুব ভয় ভয় পায়। তো একদিন কি দেখে যে ওই যে লোকটিকে ও এরম ফেলেছিল তাকে ওই অ্যাপার্টমেন্ট থেকেই পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, ওর অ্যাপার্টমেন্ট থেকে নাকি ড্রাগস পাওয়া গেছে। যাকে এই জিনিসটা তো বন্ধ হলো। এবার মিলি ওয়েন্ডির দিকে ফোকাস করে, ও ওয়েন্ডিকে বলে যে আমি তোমায় হেল্প করব তোমার স্বামীর থেকে পালানোর জন্য, যা করণীয় আমি সব করব। কিন্তু ওয়েন্ডি ওকে বারবার বলে যে এটা ভালো আইডিয়া না, আমার মানে বর খুবই পাওয়ারফুল, খুবই পয়সা, ও সব কিছু করতে পারে, ও সব কিছু জানে, ও কোনো না কোনোভাবে জেনে যায়। তো ও যখন ওয়েন্ডিকে দেখে, দেখা যায় ওয়েন্ডি খুবই রোগা ছিপছিপে চেহারা, একবারে কাঠি।
তো যাই হোক, ও হেল্প করার চেষ্টা করে। তখন ওয়েন্ডি বলে যে তোমার কথা শুনে আমি ঠিক করেছি, হ্যাঁ আমি হেল্প নেবো তোমার। আর সেটা হচ্ছে যে ডগলাস এর মধ্যে একটা বিজনেসের জন্য বাইরে যাচ্ছে, একটা ট্যুর টাইপের। তো সেই টাইমে আমি পালিয়ে যাব, আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, আমি ওই ফ্রেন্ডের বাড়ি গিয়ে থাকবো, দেন ওখান থেকে আমি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো, আপাতত এইটুকুনি প্ল্যান। তো সেইটাই মিলি ওকে হেল্প করে, এবং মিলি একটা গাড়ি রেন্টে নেয়, সেই গাড়িতে করে ও ড্রাইভ করে ডগলাস বেরোনোর পরেই ওয়েন্ডিকে সেখানে নিয়ে যায়, এবং একটা মোটেল হয়, বাইরের দেশের মুভিজে তোমরা দেখেছো মোটেল বলে একটা জায়গা হয়, ওখানে মিলি নিজের আইডি দেখিয়ে ওয়েন্ডিকে ওখানে রাতটুকু থাকতে বলে এবং চলে আসে। ওখান থেকে ওয়েন্ডি নিজেই করে নেবে এটা ভাবে। ফেরার পথে ও যখন গাড়িটা ফেরত দিচ্ছে দেখে যে ওই গাড়িটা, ওই ব্ল্যাক সিডানটা ওকে আবার ফলো করছে। এবার ওর তো ভয় লেগে যায়, কারণ একটা ফাঁকা শুনশান রাস্তায় কে কী চায়, আমাকে কেন ফলো করছে ও বুঝতে পারে না। তখন ওই গাড়ি থেকে বেরোয় এনজো, ওর এক্স বয়ফ্রেন্ড, আর ওকে দেখা মাত্র আনন্দও পায়, রাগও হয় যে তুমি আমায় ছেড়ে চলে গেছিলে। তো দুজনে কথাবার্তা হয়, এনজোকে লিফট দেয়, বাট মিলি ওকে বলে দেয় যে আমি এখন নতুন একটা রিলেশনশিপে আছি, কমিটেড ফিল করি, তুমি ভালো হবে আমাকে ফলো না করো, আর আমাকে তোমার বডিগার্ড হিসাবে আমার ভালো চাইতেও হবে না, যদি প্রয়োজন পড়ে দেখা যাবে। তখন এনজো বলে যে আমার ফোন নাম্বারটা সেম আছে, আর আমার মনে হয় খুব শিগগিরই আমার নাম্বারটা তোমার দরকার পড়বে, কারণ তুমি যাদের হয়ে কাজ করছো তারা একটু ডেঞ্জারাস। তো এই কথাটাকে মিলি একটু ইগনোরই করে, যেটা বলতে পারো। তো এর মাঝে ডগলাস যে আছে না, সে মিলির সাথে SMS-এর থ্রু বা টেক্সটের থ্রু কথা বলতো, মানে তুমি কখন কাজে আসছো, আজকে কটা বাসন আছে, আজকে কি গ্রসারিজ নিতে হবে, এইরকম টাইপের কথা। তো ডগলাস এইরকম কথাবার্তা বলে, মিলি তো ভেবেই নিয়েছে যে যেহেতু ওয়েন্ডি পালিয়ে গেছে আমাকেও আর কাজ করতে যেতে হবে না, আমায় বোধহয় তাড়িয়ে দেবে, হয়তো খুব একটা বেশি জিজ্ঞেস করবে। তো এই রকম হয়। এবার হঠাৎ করে পরের দিন মিলি কাজে গিয়ে দেখে যে ওয়েন্ডি বসে আছে। এবার ও হাঁ হয়ে যায়, এবার ডগলাসের সামনে কথাও বলতে পারছে না। পরে ও ওয়েন্ডিকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করে এলে, আমি তো তোমার মোটেলে ছেড়ে এসেছিলাম। তখন ও বলে যে আমি আমার বান্ধবীর বাড়ি যখন পৌঁছাই তখন অলরেডি দেখি আমার স্বামী ওখানে উপস্থিত। তার মানে ও জেনে গেছিলো আমার প্ল্যানটা, যাকে আমি ভেবেই নিয়েছি আমি আর ওর থেকে পালাতে পারবো না, ও আমায় মেরেছে খুব, আমার রিবস ভেঙে দিয়েছে। তো মিলি ওকে বলে যে তোমার কিন্তু হসপিটালে যাওয়া উচিত, এটা খুব একটা ভালো জিনিস না। বাট ওয়েন্ডি পুরোপুরি হতাশা হয়ে গেছে, মারধর খেয়ে খেয়ে ওর অবস্থা ভালো নেই, আমরা যা বুঝতে পারছি। তো এরপরে রাত্রির বেলা হঠাৎ করে ডগলাসের একটা টেক্সট আসে মাঝরাতে, যে তোমাকে আর এই সপ্তাহ পরে বেশি দিন কাজে, মানে এই সপ্তাহ পরে আর কাজে আসতে হবে না, আমরা তোমার কাজে রাখছি না। এর মানে এই নয় যে তুমি কাজে কোনো ফল্ট করেছো, জাস্ট আমার ওয়াইফ সুস্থ হয়ে এসছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম চাই তোমার কার সঙ্গে। তো মানে মিলি তো বুঝেই যায় যে আমাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, বুঝতেই পারছে আমি ওর ওয়াইফকে হেল্প করছি, কিন্তু আমি এইটুকুনি সময়ের মধ্যে ওকে হেল্প করবো, আমি প্রমিস করেছি ওয়েন্ডিকে, এটাই ওর মাথায় থাকে। তো পরের দিনও যায় এবং ওয়েন্ডি ওকে একটা মানে উপরের ফ্লোরে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে যায় যেখানে একটা ডিকশনারি আছে। সেই ডিকশনারিটা যখন খোলা হয় ও দেখতে পায় ডিকশনারিটা পুরোপুরি হলো, মানে ফাঁকা, আর তার ভেতরে একটা গান দেওয়া রয়েছে, মানে গান মিন্স বন্দুক। তো ওটা দেখে না মিলি প্রথমে হাঁ হয়ে যায়। মিলি আর এনজো দুজনেই শুটিং ক্লাসেস নিয়েছে, বাট অবভিয়াসলি মানুষ খুন সেইভাবে হয়নি, তো সেইভাবে মানে হয়নি। তো মিলি ওকে ওয়েন্ডিকে বারণ করে যে এইসব তুমি ভেবো না, কিন্তু ওয়েন্ডি বলে আমি যে স্টেজে চলে এসেছি, না হয় আমি ডগলাসকে মারবো, না হয় আমি নিজেকে খুন করে দেবো, তবেই আমি বাঁচতে পারবো। তো মিলি ওকে খুব বোঝায় এরকম না করতে, বারণ বা কিছু নয়। তো এরকম চলতে থাকে। এবার হঠাৎ করে রাত্রির বেলা খুব জোরে জোরে ওয়েন্ডির রুম থেকে চেল্লামিল্লির আওয়াজ শোনা যায়, আর তার মানে মিলি দৌড়ে যায় দরজায় কান পেতে শোনার জন্য। তো ওখান দিয়ে কাউকে গলা টিপে ধরলে যেরকম গার্গল আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ পায়। তো মিলি স্বাভাবিক প্যানিক করে, ওয়েন্ডিকেও বাঁচাতে চায়। ওর মনে পড়ে সেই বন্দুকের কথা, ও বন্দুকটা নিয়ে এসে দরজাটা খুলে দেখে যে ডগলাস দু হাতে ওয়েন্ডির গলাটা টিপে ধরেছে, এবং ও ডগলাসকে গান পয়েন্টে রেখে বলে যে ওয়েন্ডিকে ছেড়ে দাও, তাহলে আমি তোমায় যেতে দেবো, ওয়েন্ডিকে ছেড়ে দাও। বাট ডগলাস কোনো কথাই শোনে না, ওর উপরে প্রেশার দেয় ওর গলার উপরে। তখন মিলি কোনো রাস্তা না পেয়ে শ্যুট করে, আর ডগলাস মেঝেতে পড়ে যায়, মারা যায়। এবং এটার সঙ্গে সঙ্গে ওয়েন্ডি হাঁপ ছেড়ে বাঁচে এবং মিলিকে অসংখ্য ধন্যবাদ দেয় যে তুমি আমায় বাঁচালে, এটুকুই অনেক, এবার তোমার উচিত এখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া, আমি এটাকে ঠিক কভার আপ করে দেবো, কিছু না কিছু পুলিশদের বানিয়ে বলে দেবো তুমি আমায় অনেক হেল্প করেছো, আমি এই বন্দুকটার ফিঙ্গারপ্রিন্টসও সব মুছে দেবো, তুমি এখান থেকে চলে যাও, আমি কিছু বানিয়ে দেবো, এইসব বলে ও মিলিকে বাড়ি পাঠিয়ে দেয়। এবার পরের দিন মিলির কাছে NIPD মানে পুলিশ থেকে কল আসে এবং একটা ডিটেকটিভ ওর বাড়িতে আসে। সে এসে ওকে বলে যে ওর বস মারা গেছে। তো মিলির মনে হয় যে এটা রুটিন চেক আপের মতো হচ্ছে, তো কিন্তু সেটার উল্টো ওকে সাসপেক্ট হিসাবে
অপোজ করা হয়, তখন মিলির মাথায় আসে যে আমি কিছু ভুলভাল বলবো না, কি জানি ওয়েন্ডি কি স্টোরি বলেছে পুলিশদের, আমাকে সেমই কিছুটা ভেবেচিন্তে বলতে হবে। তো ও ওর বয়ফ্রেন্ড ব্রককে কল করে, ও যেহেতু একটা লয়ার, বলে আমি আমার লয়ারকে নিয়ে সঙ্গে আসছি। এবার যখন ও ঢোকে তখন ওই যে ডিটেকটিভ রয়েছে সে ওকে কয়েকটা শিট দেখায় যেখানে ডগলাস আর মিলির মধ্যে অনেক চ্যাটিং হয়েছে। সেগুলো যে চ্যাটিংগুলো ডগলাস করতো সেগুলোই, বাট গ্রোসারি যে আইটেম আনা এইগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে। আর এমনভাবে চ্যাটগুলোকে এডিট করা হয়েছে দেখে মনে হচ্ছে ওরা দুজনে খুব রোম্যান্টিক, তুমি কখন আসছো, আমি এই বেরোচ্ছি, এরম টাইপের। আর মেন কথাগুলো ডিলিট করে দিয়েছে কেউ। এবার আরেকটা জিনিস হচ্ছে, ওয়েন্ডি যখন ওকে বলেছিল তুই এখান থেকে চলে যাও তাড়াতাড়ি, নইলে তুমি ফেসে যাবে, তখনও ওকে একটা কথা বলেছিল যে আমাদের সমস্ত SMS ডিলিট করে দেওয়া উচিত যাতে পুলিশ না ধরে। তো স্বাভাবিক মিলি ডিলিট করে দিয়েছিল। তো ডিটেকটিভ বলছে তোমাদের মধ্যে যে গ্রোসারিসের কথাবার্তা হয়েছে তো সেগুলো তুমি আমায় দেখাতে পারবে? স্বাভাবিক মিলি দেখাতে পারবে না। তো এরপর ও আরও বলে, যেটা খুবই মানে কী বলবো শকিং নিউজ, যে ওয়েন্ডি নিজে বলেছে যে ডগলাস আর মিলির মধ্যে অ্যাফেয়ার ছিল। ইভেন ওই গানটার মধ্যে মিলির ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। আর এই টাইমে মিলি যখন এখানে রয়েছে, মিলির অ্যাপার্টমেন্ট সার্চ হচ্ছে, সেখান থেকে একটা ড্রেস পাওয়া গেছে যেটার দাম অনেক। হঠাৎ ডগলাস কেন একটা কাজের বউকে এরকম ড্রেস দেবে? আর এই ব্রেসলেটটাও পাওয়া গেছে যেটার মধ্যে ইনিশিয়ালস রয়েছে 2W। তো ডাব্লিউ দিয়ে উইন্ডিও হয়, বাট এখানে মিলির আসল নাম উইলহেলমিনা সামথিং এরা, তো ওর নামও ডাব্লিউ দিয়ে শুরু হয়। তো পুরো সন্দেহের কাঁটাটা মিলির দিকে। এবার মিলি বুঝতে পারছে না, বাট আমরা বুঝতে পারছি যে ওয়েন্ডি পুরোপুরি মিলিকে এখানে ফ্রেম করেছে একটা জিনিসের জন্য। বাট কেন মিলি তোকে এতটা হেল্প করতে চাইলো সেটাই আমরা এখানে দেখব। এবার ব্রক এটা শোনার পর না হাঁ হয়ে যায়। ব্রক পাশে থেকে অ্যাজ এ উকিল কিছুই করছে না, অকেজো হয়ে বসে আছে। তো ডিটেকটিভ কিছুক্ষণ ওকে ছেড়ে দিয়ে বাইরে যায়। তখন ব্রককে ও বলে যে আমরাও এখানে জানতে পারি যে ওর পাস্টের যে প্রিজন টিকেটটা সেটা হচ্ছে কারণ ওর পাস্টে ও যখন টিনেজার ছিল ওর বেস্ট ফ্রেন্ডকে একটা ছেলে রেপ করতে চেয়েছিল, তখন ওয়েন্ডি ওকে ওয়েন্ডি বলছি মিলি ওকে বাঁচানোর জন্য শ্যুট করেছিল, খুন করেছিল, তার জন্য প্রিজন ছিল। এটা শোনা মাত্র ব্রক পুরো চমকে যায়। আর ব্রক ওকে জিজ্ঞেস করে যে ও ডগলাস গ্যারিককে মেরেছে কিনা, সেটাও যখন অ্যাডমিট করে ব্রক পুরোপুরি ওকে ছেড়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো যখন পুরোপুরি ডেভাস্টেটেড, হঠাৎ করে ডিটেকটিভ এসে বলে যে এখনও ইনভেস্টিগেশন চলবে, বাট তুমি স্টেট ছেড়ে যাবে না, তুমি মানে বাড়ির ভেতরেই থেকো, তারপর দেখছি আমরা কি করা যায়। এবার ও যখন বাড়ি ফিরে নিউজ চালাচ্ছে, নিউজ অন করছে, তখন দেখা যাচ্ছে ওয়েন্ডি একটা নিউজ রিপোর্টারকে ইন্টারভিউ দিচ্ছে, বাট খুবই মানে নিজের বরকে একবারে সাধু সন্ত বলছে, আমার বর খুব ভালো মানুষ ছিল, এরম করতেই পারতো না, যেই করলো তার ভালো হবে না। তারপর ডগলাস গ্যারিকের পিক দেখানো হচ্ছে, মানে পিকচার দেখানো হয় না, ক্লোজ শট। তো সেইটা দেখে ওই মানে মিলি বলছে যে আমি যে মানুষটাকে ডগলাস গ্যারিক হিসাবে এতদিন চিনলাম, যাকে আমি শ্যুট করলাম, সেটা এই মানুষটা নয়, একটা অন্য মানুষ। তাহলে আমি খুন করলাম কাকে? আর ওয়েন্ডি কার হয়ে কাঁদছে? এবার আমরা সেকেন্ড পার্টে ওয়েন্ডির পিওভি দেখতে পাচ্ছি। ওয়েন্ডি হচ্ছে এই পুরো স্টোরিটাতে একদম মাস্টার মাইন্ড, ওরই সব কিছু করা ধরা। ও ছোটোবেলা খুব একটা মানে ছোটো থেকে একদম বড় অবধি একটা খুব গরিব ফ্যামিলিতে বিলং করতো। ওর চিরকালের ইচ্ছে ছিল কোনো বড়লোক লোককে দেখে সিডিউস করে তাকে বিয়ে করা, যার জন্য ও পুরোপুরি রিসার্চ করে ডগলাস গ্যারিককে একটা এক্সিবিশনে গিয়ে, আর্ট এক্সিবিশনে গিয়ে সেডিউস করে ওর সাথে রিলেশন বানায় এবং ওকে সেডিউস করে, ওকে বিয়ে অবধি রাজি করিয়ে নেয়। বাট ডগলাস গ্যারিকের যে উকিল ছিল সে বলে যে বিয়ে তো হবে, বাট একটা প্রিনাপ সাইন করতে হবে। প্রিনাপ হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই জানো না, বাট প্রিনাপ একটা জিনিস আছে যেটা বাইরের দেশে বেশি হয়। যখন স্পাউসের মধ্যে কারোর অ্যাসেট বেশি থাকে, তো সেই ক্ষেত্রে বিয়ের আগে একটা প্রিনাপ এগ্রিমেন্ট সাইন করা, যাতে সে পুরো সম্পত্তিটা বা তার অর্ধেকটাও না পায়, তার কিছুটা অংশ একটা পাবে সে। তো এটা শোনা মাত্র ওয়েন্ডি তো প্রথমে না করে, বাট যেহেতু ওকে ডগলাসকে বিয়ে করতে হবে তো হ্যাঁ বলে। আর এখানে আমরা দেখতে পাই যে ওয়েন্ডি একবারে সাইকোটিক একটা পাগলের ছাতা মহিলা। কারণ ও যে এই যে রোগা না, ওর নিজের জন্য স্যালাড ছাড়া কিছু খায় না, ওর মাথায় রয়েছে বড় লোকরা সব স্যালাড খায় এই খায়, উল্টো দিকে ডগলাস সে ফাস্টফুড খায়, লাইফ এনজয় করে, ডাবল চিন আছে, ওর কোনো ব্যাপারই নাই যে আমি মিলিয়নিয়ার এসব কেন করব। আর অন্যদিকে ওয়েন্ডি খুব কশাস, নিজে আরমানি ড্রেস পরবে, আরমানি স্যুট ওর বরকে পরাবে, নিজে গুচি ড্রেস পরবে, মানে এরম একটা ক্রেজ আছে ওর। তো যাই হোক, বিয়ে করার কিছুদিন পর থেকে মানে ওর কাছে টর্মেন্ট হচ্ছে, ওয়েন্ডির কাছে টর্মেন্ট হচ্ছে ওর বর মোটা কুঁদো হয়ে যাচ্ছে, ওর পছন্দ হচ্ছে না, এটা নাকি ওর বর ওকে হ্যারাসমেন্ট করছে লোকের সামনে, সমাজের সামনে।
তো যাই হোক, ওর মনে হলো যে এবার থেরাপি নেওয়া উচিত, আমাদের কাপল কাউন্সিলিং নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ওর কাছে থেরাপি কি না, ও শপিংয়ে যাবে ওয়েন্ডির। তো সেই শপিংটাও কি না, আসবাবপত্রের শপিং। আর যে পেন্ট হাউসটা এইসব হলো, সেই পেন্ট হাউসটাও ওর জোর করে ডগলাসকে কেনালো। ডগলাসের নিজস্ব একটা আইল্যান্ডে বাড়ি রয়েছে, বাট তাও ওকে দিয়ে কেনানো হয়েছে। তো যাই হোক, এরপর ও যখন শপিংয়ে যাবে বলে ঠিক করছে, সেই মুহূর্তে ডগলাসের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ম্যারিবেথ, তার সাথে ওয়েন্ডির দেখা হয় এবং সে বলে যে তার হাজব্যান্ডেরও একটা আসবাবপত্রের দোকান আছে ফার্নিচারের, তো সেখানে গিয়েও ওয়েন্ডি দেখতে পায়। বাট ওয়েন্ডির তো মাথাতেই রয়েছে আমি কোনো ফাইন স্টোর থেকে কিনবো, সব চিপ স্টোর, লোকাল স্টোর দিয়ে কিনবো না। আর ও ম্যারিবেথকে স্পেসিফিক্যালি বলে যে আমাকে ডাইরেক্ট ওয়েন্ডি বলবে না, আমি তোমার বসের বউ হই, আমাকে মিসেস গ্যারিক বলবে। তো এখান থেকে আমরা একটা ওয়েন্ডির পার্সোনালিটি, ক্যারেক্টার যা বলো, ওর ছাপটা বুঝতে পারছি যে কী ধরনের ফালতু ডেঞ্জারাস মহিলা। তো যখন ওর মাথায় এটাও আসে যে ঠিক আছে, ওর কার্ডটা দিয়েছে, যদি ডগলাস জানতে পারে সেই ক্ষেত্রে আমি যাই, গিয়ে 2-3টে ফার্নিচার কিনবো, কিনে ওটা আমি চ্যারিটিতে দিয়ে দেবো। কিন্তু যখন ও ফার্নিচারের দোকানে যায়, ওখানে ওর সাথে দেখা হয় রাসেলের, ম্যারিবেথের স্বামীর। আর ম্যারিবেথের স্বামীও খুবই ফালতু মাইন্ডের একটা লোক। ও সঙ্গে সঙ্গে ওয়েন্ডির সাথে ফ্লার্টিং আরম্ভ করে দেয়। আর ওয়েন্ডি এটা ফলো করে যে রাসেলকে কিছুটা ডগলাসের মতো দেখতে লাগে, ওর বিল্ড আপটা, ওর পার্সোনালিটিটা, ফিজিকটা ওরকম। তো ওয়েন্ডি ওর সাথে অ্যাফেয়ারে জড়িয়ে যায়, প্রায় 6-7 মাস ওরা অ্যাফেয়ার করে। আর ওয়েন্ডি যখনই নিয়ে যায় ওকে রেস্টুরেন্টে নিয়ে যায়, বাট একদিন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দেখছে যে ওর মানে যখন পে করতে যাবে ওর কার্ডটা ডিক্লাইন হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তখন ও জানতে পারে যে ওয়েন্ডির সমস্ত ক্রেডিট কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে কথা বলার জন্য ও সেই একদম দূরে আইল্যান্ডে ডগলাসের কাছে যায়। এবং মানে ডগলাস যখন ওকে দেখে, ডগলাস ওকে বলে যে তুমি কি মানে এতটাই বোকা পেয়েছো, আমি বুঝবো না যে তুমি আমার পিছনে অ্যাফেয়ার করছো, করছো, আমার টাকা নিয়ে ফুর্তি করছো, আর আমি সেগুলো হতে দেবো? তোমার সাথে কথা বলার এটাই রাস্তা। তারপরেও ডগলাস বলে যে আমি তোমার সাথে বিয়ে করে আমাদের বিয়েটাকে বাঁচাতে চাই, আমরা একটা বাচ্চা কাচ্চা করি, তুমি যা করেছো এতদিন সব ভুলে যাও, নতুন করে শুরু করি। তখন ওয়েন্ডি আবার মিথ্যে কথা বলে যে ও নাকি কোনোদিনও মা হতে পারবে, ওর না, ওর একটা ইনফেকশনের জন্য। তো এটা শোনার পর ডগলাস আরও হয়ে যায়, কিন্তু তাও ওকে বলে যে তুমি এই জিনিসটাকে ছাড়ো। বাট ওয়েন্ডি ছাড়বে না, ও রাসেলকে চায়। আর ওর মধ্যে এই জিনিসটা রয়েছে, এই বইটাতেও ওয়েন্ডি নিজে মেনশন করেছে যে আমি যেটা চাইবো মনে করবো সেটা আমি করবোই নিজের। তো ওর কাছে রাসেলও সেরকমই একটা জিনিস। তো তখন ওয়েন্ডি ওকে বলে, ইভেন রাসেল ওকে অনেক দিন ধরে বলছে যে এক কাজ করো, তুমি ডগলাসকে ডিভোর্স দিয়ে দাও, আমি আমার বউকে ছেড়ে দেবো, আমরা দুজনেই করবো। বাট ওয়েন্ডি এই কমফর্ট, লাক্সারি, এত টাকা পয়সা ছাড়তে পারছে না। তো ওয়েন্ডি যাই হোক ওকে বলে যে ধরা পড়ে গেছে, বেশ হয়েছে, আমি তোমায় ছেড়ে দিতে চাই, তো প্রিনাপ এগ্রিমেন্ট অনুযায়ী $10 মিলিয়ন আমার, সেটা দিয়ে দাও, আমি চলে যাবো। তখন ডগলাস ওকে আসল জিনিসটা বলে যে তুমি কোনো টাকাই পাবে না, একটা কানা কড়িও পাবে না, কারণ প্রিনাপ এগ্রিমেন্টে এটা পরিষ্কার বলা হয়েছে যে তুমি যদি আমায় চিট করো আর আমি যদি প্রমাণ দিই, তাহলে তুমি কোনো দিনই কোনো টাকা পাবে না। এটা শোনা মাত্র ওয়েন্ডির মাথায় বাজ পড়ে। ও তারপর রাসেলের সাথে একটা প্ল্যান করে, এবং ওয়েন্ডি এই জার্নি থ্রু বিয়ের টাইমে একজনের থেকে শুনেছিল, ওর একটা ক্লোজ ফ্রেন্ডের থেকে, যে এরম মিলি নামে একজন মেয়ে আছে, সে তার বয়ফ্রেন্ডের সাথে এরম যেসব মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাবিউজের শিকার তাদেরকে হেল্প করে। তখন ওয়েন্ডির মাথায় এই প্ল্যানটা আসে, ও কীভাবে মিলিকে মানে ইনফ্লুয়েন্স করে, মিলিকে ম্যানিপুলেট করে এইটাকে আঞ্জাম দেবে। তো এটা বুঝতেই পারলে ওয়েন্ডি কী কী করেছে। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে মিলির পুরো পিঠটা দেয়ালে ঠেকে গেছে, ও বুঝতে পারছে না কী করবে না করবে। তখন ও এনজোর হেল্প নেয়, এবং এনজো ওকে বলে যে তুমি কিছু মনে করতে পারছো, আমি তোমায় বিশ্বাস করি যে অন্য ডগলাস তুমি বলছো তার সম্বন্ধে কিছু মনে করতে পারছো, যেখান থেকে আমরা শুরু করব। তখন মিলির মনে পড়ে যে একদিন ও রেস্টুরেন্টে দেখেছিল ডগলাস একটা অন্য মেয়ের সাথে কথা বলছিল। তো তারা তার অ্যাপার্টমেন্টে যায়, আর সেটা হচ্ছে ম্যারিবেথের অ্যাপার্টমেন্ট, এবং সেখান থেকে এনজো সবটাই জানতে পারে এবং মিলিকে বলে। মিলি তো তখন ফুঁসছে, ও ঠিক করে যে আমরা ওই যেখানে এখন ওয়েন্ডি আর রাসেল রয়েছে সেখানে গিয়ে কনফ্রন্ট করবো যে আমাকে কেন ফাঁসানো হলো মিথ্যে মিথ্যে জিনিসে। তো এটা ওরা ঠিক করে। এবার যেদিন মার্ডার হয়েছিল সেদিন ওয়েন্ডি যখন মিলির সাথে অ্যাক্টিং করে চলে গেছিলো, তখন তো রাসেল উঠে পড়েছিল। রাসেল প্রথমেই খুন করার জিনিসটা রাজি হয়নি, বাট ওয়েন্ডি ওকে ম্যানিপুলেট করে। ওয়েন্ডি মারাত্মক ম্যানিপুলেটার। এবং তারপর ও ডিভোর্সের নাম করে আসল ডগলাসকে বাড়ি ডেকে পাঠিয়েছিল ওই পেন্ট হাউসে, এবং ডগলাস আসার পর ও নিজেই ডগলাসকে পয়েন্ট ব্ল্যাঙ্কে শ্যুট করেছিল। তো এর মাঝে যখন মিলি মানে ওর কাছে যাবেই মনস্থির করে নিয়েছে, তখন এনজো ওকে বলে যে এত তাড়াহুড়ো করে র্যাশ ডিসিশন নেওয়া উচিত না, কিছু হয়ে যাবে।
কিন্তু মিলি কোনো কথা শোনে না। ও মুখে তো এনজোকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি কিছু করবো না, বাট ও গাড়ির চাবিটাও লুকিয়ে লুকিয়ে নিয়ে নেয়। তারপর দেখি যে মিলি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এবং এদিকে অন্যদিকে যখন ওয়েন্ডি আর রাসেল নিজেদের জিত, নিজেদের জয় সেলিব্রেট করছে ওয়াইন খেয়ে, তখন হঠাৎ করে পাওয়ার সার্কিট, কি বলবো না, তখন হট করে ওয়েন্ডির কল আসে, মানে ওয়েন্ডির ফোন আসে। ওয়েন্ডি ফোনটা রিসিভ করে, দেখে যে ডগলাসের লয়ারের, সে ফোন করে হঠাৎ ওকে বলে যে, মানে ওয়েন্ডি এতদিন ভেবেছিল যে আমার বরকে খুন করলে সব সম্পত্তি আমার হবে, কোনো প্রিনাপ কাজ হবে না, কিন্তু এখন মেন জিনিস ও জানতে পারে যে ডগলাস কিছুদিন আগেই পুরো জিনিসটা চ্যারিটিতে দিয়ে দিয়েছে। ইভেন ও যখন ডিভোর্সের জন্য পেন্ট হাউসে এসেছিলো তখনও কিন্তু ওয়েন্ডিকে বলেছিল যে চলো আমরা আমাদের সম্পত্তির সিংহভাগটা চ্যারিটিতে দিয়ে আমরা নতুনভাবে শুরু করি, কিন্তু ও ভাবতে পারেনি যে ডগলাস অলরেডি করে বসেছে। এবার এটা নিয়েও ভাববেই, হঠাৎ দেখছে বাথরুমে খুব জোরে আওয়াজ হলো কিছু একটা, ও ভাবছে যে রাসেল হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ওঠার চেষ্টা করছে বাথটাব দিয়ে, তো এরম আওয়াজ। আর তারপরে পাওয়ার কাট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, লোডশেডিং যেটা বলতে গেলে। এবং ও সেখানে যায়, গিয়ে দেখে যে বাথরুমের মধ্যে রাসেল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, ওর গলার নালিটা কেউ কেটে দিয়েছে। এবং ও বুঝতেই পারে যে মিলি এসছে, মিলি বদলা নিতে চাইছে। আর ও যখন মিলির সম্বন্ধে ওর বেস্ট ফ্রেন্ডের থেকে জেনেছিল তখন ওর বেস্ট ফ্রেন্ড কিন্তু বলেছিল যে মিলি খুব ডেঞ্জারাস, মিলি সহজেই জিনিসটাকে শুনবে না বা ছাড়বে না। তো বুঝতেই পারে, বাট অন্ধকারেও কিছু দেখতে পাচ্ছে না। ও মিলি করে ডাকে, ক্ষমাও চায়, বাট শোনে না। তারপরেই ও পিছনে বুঝতে পারে যে মিলি দাঁড়িয়ে আছে, তখন ও পিছন ঘোরে, বাট দেখতে পায় ওটা মিলি নয়, ওটা ম্যারিবেথ। আর ম্যারিবেথ ওকে মানে পুরো ছুরির ডগায় নাচাচ্ছে, ওকে সামনে বসতে বলে ওকে বলছে তুমি এখন এই মুহূর্তে একটা কনফেশন লিখবে, সেখানে লিখবে যে তুমি আর রাসেল মিলে আমার বস ডগলাসকে খুন করেছো, প্লাস তুমি এখন নিজেও আত্মহত্যা করবে। এটা শোনা মাত্র তো উইন্ডির আত্মারাম খাঁচা হয়ে যায়। তখন উইন্ডিও আবার বুদ্ধি খেলায় যে তুমি কি ভাবছো আমাকে ছুরি দিয়ে কোপালে বা আমার স্ট্যাপ করলে লোকে মানবে যে আমি নিজেকে ছুরি দিয়ে মেরে আত্মহত্যা করছি? তখন মেরিবেথ বলে হ্যাঁ তুমি তো ঠিক বলেছো, কিন্তু আমি তো এতটা বোকা নেই আর তুমি এতটা সহজ মৃত্যু করো না। আচ্ছা তুমি কি জানতে ডগলাসের হার্ট কন্ডিশনে ডগলাস একটা ওষুধ খেত? তখন ওয়েন্ডির মনে পড়ে হ্যাঁ, তো সেই ওষুধটা ওভারডোজ হলে মানুষ মারাও যায় হার্ট কন্ডিশনে যাদের নেই। তো এটা শোনা মাত্র ওয়েন্ডি বলে তোমার কি মনে হয় আমি ওই ওষুধটা নিজে খাবো? তখন ম্যারিবেথ বলে না আমি তো জানি তুমি খাবে না, বাট তুমি তো ওটা খেয়ে বসে আছো। তখনও বুঝতে পারে যে ওয়াইনটা ওরা খাচ্ছিল সেটার মধ্যে ওই ওষুধটাই মেশানো ছিল। আর বোঝা মাত্র ওয়েন্ডির পেটে ব্যথা হয় আর ও সঙ্গে সঙ্গে মারা যায়। এবার এটা শোনার পর আমরা দেখতে পাই যে মিলি কোনোদিনও গাড়ি নিয়ে ওই কটেজের দিকে আসেইনি। মিলি গাড়িটা নিয়ে ওর অ্যাপার্টমেন্টের বাইরেই পার্ক করে গাড়ির মধ্যেই ঘুমোচ্ছিল, ও অ্যাপার্টমেন্টে যেতে চায়নি। ও ভাবছিল পুলিশ যখন তখন এসে ওকে অ্যারেস্ট করবে। এবার সত্যিই পুলিশ আসে, বাট ওকে বলে যে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে না, আপনি চলুন। আর এখানেও একটা জিনিস জানতে পারে যে ও সাসপেক্ট প্রথম দিকে ছিল, বাট শেষের দিকে নয়, কারণ ওই পেন্ট হাউসের ব্যাকে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং তাতে পুরো দেখা গেছে যে এই যে কটা মাস মিলি ওখানে কাজ করেছে ডগলাস গ্যারিক ওখানে আসেইনি, তো ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার হবে করতে। তো মিলি ভাবে যে আমি 2 দিন ধরে এত প্যানিক করছি অথচ আমার বেগুনাই সাবুত আমার সামনেই রয়েছে, নির্দোষ প্রমাণটা যেটা। তো যাই হোক ও যায়। ইভেন এনজো ওকে টেক্সটের মধ্যে অনেকবার কল করেছে, এনজো বুঝতে পেরেছে ওর গাড়ি নিয়েও হয়তো কটেজে যাচ্ছে, ও প্যানিক করছিল। তো ও এনজোকে জানায় আমি ঠিকই আছি, আমি গাড়ির মধ্যে ঘুমোচ্ছিলাম। তখন এনজোকে জানায় যে ওয়েন্ডি নাকি সুইসাইড করেছে। তো তারপর এরকম সব জানাজানি হয়, দুজনে একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়, ম্যারিবেথ খুন করে, জিনিসটা অন্যরকম একটা দিক। এবার নতুন শুরু আমরা দেখতে পারি যে মিলি আর এনজো দুজনের অ্যাপার্টমেন্টে মুভ ইন করছে, ওরা দুজনে নতুন করে শুরু করছে। আর মিলি ব্রককে কল করেছে ওর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার জন্য, যেহেতু দুজনের মধ্যে আর রিলেশনশিপ নেই। তো এবার ব্রক যখন নিজের জিনিসগুলো নিতে এসছে তখন ব্রক মিলিকে বলে যে আমার একটা ওষুধের শিশি ছিল, সেটাও কি তুমি অন্য কোথাও রেখেছো? তখন মিলি বলে তাই না, আমার মনে নেই, হয়তো আমি ফেলে দিয়েছি। এবার মিলির পিওভি থেকে আমরা জানতে পারি যে ওয়েন্ডি যে ওভারডোজে মারা গেল সেই ওষুধের শিশিটা মিলি ম্যারিবেথকে দিয়েছিল। মিলি সেদিন গাড়ি নিয়ে বেরিয়েছিল, ওর অ্যাপার্টমেন্টে এসেছিলো, বাট ও ডাইরেক্ট অ্যাপার্টমেন্টে আসেনি, ও গাড়িটা নিয়ে আগে ম্যারিবেথের কাছে গেছিলো, সেখানে গিয়ে ও সমস্ত কিছু ম্যারিবেথকে জানিয়েছিল আর ম্যারিবেথকে ওই ওষুধের শিশিটাও দিয়ে এসেছিলো। তো এখানে আবার মিলি মনে মনে বলছে যে ওয়েন্ডিকে এত খাটতেই হতো না, ও যদি একটু মাথা খাটাতো, মানে এত বেশি মাথা খাটিয়ে ফেলেছে, বাট কমন সেন্সের অভাব,
ওর হাজব্যান্ড যে ওষুধটা নিচ্ছিল না সেটারই একটু ওভারডোজ দিয়ে দিলে ওর হাজব্যান্ড যখন তখন মরে যেত, ইভেন এটাকে প্রুভ করাও যেত না, তো সহজে প্রপার্টি পেয়ে যেত। কিন্তু এত বেশি চালাকি করতে গেল যে শেষ হয়ে গেল। ওই যে বলে না অতি চালাকির গলায় দড়ি, তো এটাই হচ্ছে এই স্টোরিটা। ওভারঅল মানে বইটা আমার খুব ভালো লেগেছে। বইটা মোটা 363খানা পেজ রয়েছে, বাট আমি এটা 2-3 দিনের মধ্যে শেষ করে দিয়েছি। খুবই ফাস্ট পেস, মানে থ্রিলার নোভেল আর মিস্ট্রি নোভেলের একটা জিনিস কি, যে তোমরা পরপর পড়তে থাকবে এরপরে কী হতে চলেছে, এরপরে কী হতে চলেছে। আর আমি একটা জায়গায় মানে পুরো বুঝতে পেরে গেছিলাম যে ম্যারিবেথই খুন করছে, এটা মিলি করছে না, বাট মিলি যে মাস্টার মাইন্ড সেটাও আমি বুঝেছি, কারণ ফ্রেডার যে আগের বইটা আছে দ্য লক ডোর, ওটাতেও আমি দেখেছিলাম যে লাস্টে একটা টুইস্ট থাকবেই, তো আমি এটাও এক্সপেক্ট করেছিলাম। ওভারঅল বইটা ভালো, গ্রামার খুবই ইজি, ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা, তোমার মনে হবে না আমি খুব লং লং চ্যাপ্টার পড়ছি, একদম ছোটো ছোটো 2-3 পাতার মধ্যে চ্যাপ্টার রয়েছে। আর বইটার কোয়ালিটিও ভালো। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, এটা আর এটা, সরি পেছন দিকটা দেখাচ্ছি, এই যে দ্য হাউসমেড সিক্রেট আর দ্য হাউসমেড, এই দুটো মিশোতে 252 টাকায় তোমরা পেয়ে যাবে বুকস খরিদো স্টলের আন্ডারে। আর অফারে তো আরও কমে পেয়ে যাবে। এখন থার্ড পার্টটাও চলে এসছে দ্য হাউসমেড ওয়াচিং, ওটা আমি খুব শিগগিরই কিনবো। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাও ধরবো, এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এই দুটোর পেজ কোয়ালিটি খুবই ভালো, দেখতেই পাচ্ছ, এগুলো ই বুক প্রিন্টেড নয়, একদম রিয়েল বুকই। আর বইগুলোর দাম খুবই বাজেটের মধ্যে, তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে একটু বেশিতে পাবে, বাট মিশোয় কমে পেয়ে যাবে। এইরকম বইয়ের আরও সামারি শুনতে, রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।